নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। প্রথমে নিজেদের কথা একটু বলা যাক। দেখতে দেখতে 4 বছর হয়ে গেল আমার এই ইউটিউব চ্যানেল। 12ই জুলাই শুরু হয়েছিল পথচলা 2021 সালে। সেদিন ছিল পবিত্র রথযাত্রার দিন। দেখতে দেখতে 4 বছর পেরিয়ে গেল। আমার যতটুকু এগিয়েছি, যা সাবস্ক্রাইবার হয়েছে, যা আপনারা দেখেছেন, ওয়াচ টাইম বলুন, টোটাল ভিউয়ার বলুন, পুরো গ্রোথটাই অর্গানিক। এবং আমি অর্গানিক গ্রোথে বিশ্বাস করি। আশা করি আগামী দিনে আপনাদের সক্রিয় সহযোগিতা থেকে বঞ্চিত হব না। আপনারা কমেন্ট বক্সে লেখেন প্রতিবেদন দেখে, কেউ সমালোচনা করেন, গালাগাল করেন, কেউ প্রশংসা করেন, কেউ ভুল হলে শুধরে দেন। এই প্রক্রিয়া যেন আগামী দিনেও চলে, সেই অনুরোধটুকু আপনাদের কাছে রইল। দেখুন, সাংবাদিকতা যবে থেকে শুরু করেছি, সেই 26-27 বছর আগে, তখন একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করতাম, এখনো করি, যে স্বধর্মে নিধনং শ্রেয়। একটা সরকার কখনো সব কাজ খারাপ করে না, আবার সব কাজ ভালোও করে না। যেমন রাজ্যে প্রায় 15 বছর ধরে মমতা ব্যানার্জির সরকার চলছে। এই সরকার কিছু তো ভালো কাজ করেছে, যেমন কিছু সামাজিক প্রকল্পের প্রভাব মানুষের মধ্যে পড়েছে। তার মধ্যে আমি কন্যাশ্রীকে রাখবো, লক্ষ্মীর ভান্ডারকে রাখবো। এবং সাম্প্রতিককালে পর্যটন ক্ষেত্রটাও পশ্চিমবঙ্গে যথেষ্ট উন্নতি হয়েছে। আপনি যদি বলেন সৌন্দর্যায়নকে অনেকে বলেন এটা আবার কি ডেভেলপমেন্ট। আমি বলবো সৌন্দর্যায়ন একটা রাজ্যের বা একটা সরকারের, একটা মহানগরের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু শুধু নীল সাদা রং করে সৌন্দর্যায়ন হলেই তো আর দায়িত্ব শেষ হয়ে যায় না। বর্ষায় রাজ্যের রাস্তাঘাটের বেহাল দশা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এই নীল সাদা রং দিয়ে রাস্তার দুরবস্থাকে ঢাকা যাচ্ছে না। যেমন কেন্দ্রীয় সরকারের সব প্রকল্পই কি খুব ভালো? একদমই নয়। কেন্দ্রীয় সরকার কি সব প্রতিশ্রুতি রাখতে পেরেছে? একদমই নয়। 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল প্রতি বছর, রাখতে পারেনি। এখন আপনি বলতে পারেন চাকরি মানে কি? সরকারি চাকরি সেটা আর কত হয়, নাকি কর্মসংস্থান হয়েছে, কিন্তু সেটা প্রত্যাশা মাফিক নয়। এই ক্ষেত্রে সরকারের ব্যর্থতা আছে। আবার কেন্দ্রীয় সরকার পরিকাঠামো ক্ষেত্রে দেশ জুড়ে যে কাজ করেছে সেটা কিন্তু চোখে দেখা যায়, যে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের সুযোগ কিন্তু দেশবাসী পাচ্ছে। তাই ভালো মন্দ মিশিয়ে থাকে যে কোনো সরকারের কাজ। কিন্তু এই সরকারের 15 বছর, কেন বলছি আমি এই কথাগুলো? 21শে জুলাইয়ের সমাবেশ আপনারা দেখলেন। আমি অবাক হয়ে গেলাম, মাননীয় মুখ্যমন্ত্রী সেই পুরনো ভিকটিম কার্ড খেলতে শুরু করেছেন। আপনি কতবার এই ভিকটিম কার্ড খেলবেন দিদি? 21 সালে বলেছিলেন বিজেপি বহিরাগত, বাংলার সংস্কৃতি বোঝে না, তাই স্লোগান হয়েছিল বাংলা নিজের মেয়েকে চায়। সেই স্লোগান আপনাকে নির্বাচনে উতরতে সহায়তা করেছে। খেলা হবে, আপনারা খেলেছিলেন, তাই 2011, 2016, 2021 টানা 3 বার জিতেছিলেন। আমি অবাক হয়ে দেখলাম যে 2025-এর 21শে জুলাইয়ের সমাবেশে 67 মিনিট মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছেন। আপনার সামাজিক কর্মসূচির কথা আপনি তো বললেন দিদি, কিন্তু ওই যে 19 লক্ষ কোটি টাকার প্রস্তাবিত বিনিয়োগ এসছে রাজ্যে বলে আপনি বলেন বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে, সেই বিনিয়োগের কতটুকু বাস্তবায়িত হয়েছে, কত প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান হয়েছে এই রাজ্যের, তার কিন্তু কোনো তথ্য আমরা পেলাম না। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান বলছে বিনিয়োগের প্রস্তাবে দেশের মধ্যে চতুর্থ হচ্ছে পশ্চিমবঙ্গ, কিন্তু বিনিয়োগ বাস্তবায়নে পশ্চিমবঙ্গের স্থান ভারতবর্ষের প্রথম 10-11টা রাজ্যের মধ্যে নেই। আপনি বলছেন নীতি আয়োগকে উদ্ধৃত করে
যে বেকারত্বের হার রাজ্যে জাতীয় গড়ের থেকে কম। জাতীয় গড় ভারতবর্ষের সবকটা রাজ্যের প্রগতিকে মাথায় রেখে নির্ধারণ হয়। ভারতবর্ষের উন্নত রাজ্যগুলোতে বেকারির হার পশ্চিমবঙ্গের থেকে কম, এটা বাস্তব। যাই হোক, কিন্তু আপনি সেই সব পরিসংখ্যান তো দিলেন না। উল্টে যে ন্যারেটিভটা আপনি তৈরি করছেন সেই ন্যারেটিভটা কি আদৌ কাজ দেবে? প্রথম কথা, আপনি বলছেন যে বাংলায় কথা বললেই নিগ্রহের মুখে পড়তে হচ্ছে, বাংলা ভাষীদের হেনস্থা করা হচ্ছে, দ্বিতীয় ভাষা আন্দোলন হবে। প্রতি শনি রবিবার এই বাংলা ভাষার অবমাননার বিরুদ্ধে তৃণমূল পথে নামবেন, এবং আপনার যে সমস্ত সঙ্গী সাথী বুদ্ধিজীবী, অনেকে বলেন তৃণজীবী আছেন, তারা অবশ্যই পথে নামবেন। বাস্তবটা কি? বাংলার ছেলেমেয়েরা সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে, বিভিন্ন ক্ষেত্রে তারা কাজ করছে, পড়াশোনা করছে। কজন বাংলায় কথা বলার জন্য অন্য রাজ্যে নিগ্রহের মুখে পড়ছে? কাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? তারা পরিযায়ী শ্রমিক। পরিযায়ী শ্রমিক বাংলা থেকে অফিসিয়ালি 22 লক্ষ যায়, কিন্তু আনঅফিসিয়ালি ফিগারটা অনেক বেশি। তার মধ্যে হিন্দু আছে, মুসলমান আছে, সব ধর্মের মানুষ আছে। ভারতের সংবিধান ভারতের নাগরিকদের অধিকার দিয়েছে ভারতবর্ষের যে কোনো জায়গায় যাওয়ার, থাকার, কাজ করার, লেখাপড়া করার, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের পড়োশী বাংলাদেশের 18 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। সেই বাংলাদেশিরা যদি অনুপ্রবেশের মাধ্যমে রাজ্যে ঢুকে বেআইনিভাবে পরিচয়পত্রটুকু বাগিয়ে নিয়ে এই জনসমুদ্রে মিশে যায়, বলে যে তারা ভারতীয় নাগরিক, কিন্তু আদতে তারা ভারতীয় নাগরিক নয়, তাদেরকে চিহ্নিত করে ডিপোর্ট করার যে উদ্যোগটা নিচ্ছে কেন্দ্রীয় সরকার, সেটাকে আপনি সমর্থন করছেন না। আপনার বক্তব্য এভাবে কিছু করা যাবে না, বাংলা ভাষায় কথা বলছে বলেই এরা নিগ্রহের মুখে পড়ছে। তাহলে এই প্রশ্ন যদি কেউ তোলে, অবৈধ বাংলাভাষী বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যাতে এই দেশে থাকতে পারে, তাদেরকে যাতে এই দেশ থেকে তাড়িয়ে না দেওয়া হয়, সেটা নিশ্চিত করার জন্যই আপনার এই আস্ফালন। বাংলাভাষী বাংলাদেশি আর বাংলাভাষী ভারতীয়র মধ্যে পার্থক্য আছে। ত্রিপুরার বহু মানুষ বাংলায় কথা বলে, আসামের বহু মানুষ বাংলায় কথা বলে, পশ্চিমবঙ্গে তো বাংলাভাষীরাই সংখ্যাগরিষ্ঠ। তাদের সঙ্গে বাংলায় কথা বলা বাংলাদেশিদের আপনি গুলিয়ে ফেলছেন এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের স্বার্থ রক্ষায় সচেষ্ট হচ্ছেন। বাংলা ভাষার উপর কোনো রকম আঘাত আসেনি। বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা এই সরকারের আমলে হয়েছে। এই ন্যারেটিভটা আপনি তৈরি করছেন আপনার ভোট ব্যাংকে সুরক্ষিত রাখার জন্য, এর বাইরে কিছু নয়। কারণ দুর্নীতির যে প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে এই জমানায়, তাতে আপনি বড় মুখ করে কিছু বলার জায়গায় নেই দিদি। এই যে 26,000-এর কাছাকাছি চাকরি বাতিল হয়ে গেল, কাদের জন্য চাকরিটা বাতিল হয়েছে সেটা সবাই জানে। আপনার সরকার দায় এড়াতে পারে না। প্রাথমিক শিক্ষকদের চাকরিটা এখন সরু সুতোর উপর ঝুলছে। আদালতের নির্দেশে যদি ঢাকি সহ বিসর্জন হয়, সে তো আর এক সমস্যা দেখা দেবে। ক্ষমতায় আসার পর চিটফান্ড কেলেঙ্কারি হয়েছিল, আপনি বলেছিলেন যা গেছে তা যাই যাক। তারপর রেশন কেলেঙ্কারি হলো, আপনি আপনার স্নেহের বালুকে বলেছিলেন দ্বিতীয় সবুজ বিপ্লবের জনক। আপনার প্রাক্তন শিক্ষামন্ত্রী এখনো জেলে, মানিক জামিন পেয়েছে, কিছু আমলা জেলে। পুরসভায় নিয়োগ নিয়ে কেন্দ্রীয় তদন্ত হচ্ছে, রেশন দুর্নীতিতে তদন্ত হচ্ছে, অনেক তথ্য বেরিয়ে আসছে।
তাহলে দুর্নীতির একটা প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে এই রকম সংগঠিত আর্থিক দুর্নীতি হয়নি দিদি। আপনি তার বিরুদ্ধে একটা শব্দ বললেন না, পুরো বিষয়টা নিয়ে একটা শব্দ উচ্চারণ করলেন না। আর যেটা করলেন 67 মিনিটের ভাষণে, ভিকটিম কার্ড খেললেন। আপনার রাজনীতির প্রথম জীবন থেকে এখনো পর্যন্ত বারবার আপনি ভিকটিম কার্ড খেলেন। কংগ্রেস জামানায় বলতেন যে কংগ্রেস বামেদের বিরুদ্ধে লড়াই করে না। আপনি একটা নিম্নবিত্ত পরিবারের মেয়ে, সিপিএম এর বিরুদ্ধে আপোষহীন লড়াই করছেন। কংগ্রেস চাইছে না, কংগ্রেসের নেতারা এই রাজ্যে তরমুজ, আপনি কংগ্রেস ভেঙে তৃণমূল করলেন, সাফল্য পেলেন, এনডিএতে গেলেন, বেরিয়ে এলেন, ইউপিএতে গেলেন। যখনই সুযোগ পেয়েছেন আপনি কিন্তু ভিকটিম কার্ড খেলছেন, এখনো খেলছেন। ওই একবার বলেন কেন্দ্রীয় বঞ্চনা, 1,76,000 কোটি টাকা আটকে রেখেছে, আর এখন বলছেন যে বাংলা ভাষার উপর নিগ্রহ হচ্ছে, বাংলা ভাষাকে এরা পছন্দ করে না, আপনি দ্বিতীয় ভাষা আন্দোলন করবেন। কিন্তু বাস্তবটা কি? বাংলায় কথা বলার জন্য কোনো ভারতীয় নাগরিক ভারতের কোথাও হেনস্থার মুখে পড়েনি। আর বাংলায় কথা বলার জন্য বিভিন্ন রাজ্য থেকে যাদেরকে আটক করা হয়েছে তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে। বিভিন্ন রাজ্যের পুলিশ করেছে। আপনার তো উচিত ছিল দিদি, সীমান্তবর্তী রাজ্য কে বাংলাদেশি কে বাংলাদেশি নয় সেটা আপনি তো ডিটারমাইন করতে পারতেন আপনার রাজ্যে, তাহলে তো এগুলো হতো না, আপনাকে সবাই ধন্য ধন্য করত। এই অনুপ্রবেশের বিষয় নিয়ে আপনি উদ্বিগ্ন হয়েছিলেন, সংসদে সরব হয়েছিলেন, কাগজ ছুড়ে দিয়েছিলেন যে আপনাকে বলতে দেওয়া হচ্ছে না সিপিএম অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় নাম তুলে ভোট ব্যাংক করেছে। এই কথাগুলো আপনি বলতেন ক্ষমতায় আসার আগে, আর এখন এই বিষয়টা নিয়ে একটা শব্দ উচ্চারণ করেন না। সীমান্ত এলাকায় জনবিন্যাস পাল্টে যাচ্ছে, কতগুলো কেন্দ্রে অস্বাভাবিক হারে ভোটারদের সংখ্যা বেড়েছে, ভারতের গড়ের থেকে সেই সব কেন্দ্রগুলিতে ভোটারদের সংখ্যা বৃদ্ধির হার বেশি। কেন? আপনি যদি নিজে চিহ্নিত করতেন আপনার রাজ্যে, তাহলে এই কথাগুলো আজকে বলতে হতো না। পরিযায়ী বাংলাদেশিদের চিহ্নিত করার জন্য বৈধ ভারতীয় নাগরিককেও কয়েক জায়গায় হেনস্থার মুখে পড়তে হয়েছে, যখন তাদের পরিচয় সম্পর্কে সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসন নিশ্চিত হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু যাদের পরিচয় পত্র নিয়ে বিভিন্ন রাজ্যের প্রশাসন এবং পুলিশের মনে সংশয় আছে তাদেরকে আটক করা হয়েছে, এবং প্রমাণ হয়েছে যে যারা ভারতীয় নন তাদেরকে ডিপোর্ট করা হয়েছে। অনুপ্রবেশের সমস্যা, জনবিন্যাস পরিবর্তন হওয়ার সমস্যা, এটা ভীষণ রকম উদ্বেগের এবং জাতীয় নিরাপত্তার পক্ষে ক্ষতিকর। আপনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার সঙ্গে বাংলার উপর আক্রমণ হচ্ছে, বাংলা ভাষার উপর আক্রমণ হচ্ছে, দুটোকে মিলিয়ে দিচ্ছেন। এই ন্যারেটিভটা আদপেই বাস্তবোচিত নয়, এবং এতে কিন্তু চিরে ভিজবে না দিদিমণি। যে কোনো মানুষ জানে যে বাংলায় কথা বললে ভারতীয় নাগরিকরা কোথাও নিগ্রহের মুখে পড়েন না। বরঞ্চ আপনার অতি আস্থাভাজন উদ্ধব ঠাকরে তার ভাইয়ের সঙ্গে মিলেছে এখন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা, তারা বিভিন্ন জায়গায় তাণ্ডব করছে অন্য প্রদেশের ভারতীয়রা কেন মারাঠি জানছে না। আপনি কিন্তু প্রতিবাদ করেননি, এখনো করেছেন আমি জানি না, করলে খুব ভালো। আপনার ভাতৃপ্রতিম স্টালিন তার প্রশাসন বাংলাদেশি সন্দেহে আটক করেছে পরিযায়ী শ্রমিকদের। আপনার স্নেহভাজন অরবিন্দ কেজরিওয়ালের সতীর্থ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত সিং মান, তার সরকার পাঞ্জাবে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার উদ্যোগ নিচ্ছে। সমস্ত রাজ্য সরকার নিচ্ছে, কারণ সুপ্রিম কোর্টও বলেছিল যে এই অনুপ্রবেশ জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। কিন্তু আপনি সম্পূর্ণ ভিন্ন ন্যারেটিভ তৈরি করছেন। প্রশ্ন উঠছে, আপনি কি চান
যে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের চিহ্নিত করে দেশ থেকে বার করে দেওয়া হোক, এটা চান কি চান না? তারা তো বাংলায় কথা বলে, জনসমুদ্রে মিশে যাচ্ছে, তাদের চিহ্নিত করার কাজটা খুব কঠিন, খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো, কিন্তু উদ্যোগ তো নিতে হবে। আপনি সেই কাজটাকে সমর্থন না করে উল্টে একটা অন্য ন্যারেটিভ তৈরি করছেন, এটা কিন্তু দিদিমণি সেম সাইড গোল হয়ে যাবে। মানুষ বুঝছে আপনার দরদটা আপনার ভোট ব্যাংকের প্রতি, এবং এটা তো মানুষ জানে যে কিভাবে বেআইনি ভাবে পরিচয়পত্র জোগাড় করে ভোটার তালিকায় নাম তোলা হয়েছে, এটা মানুষ জানে। সেই তালিকা যদি পরিমার্জন করা হয়, সংশোধন করা হয়, এ তো ভালো। যারা প্রকৃত ভারতীয় এবং যাদের ভোটদানের বয়স হয়েছে তারা ভোট দিক, সেটা হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, কিচ্ছু বলার নেই। একজনও প্রকৃত ভারতীয় যেন ভোটার তালিকায় তাদের নাম বাদ না যায়, আবার একজনও বাংলাদেশি অনুপ্রবেশকারী বা রোহিঙ্গাদের নাম যেন তালিকায় না থাকে, এটা তো ইনশিওর করতে হবে। এটা তো বাস্তব। যেহেতু একই ভাষায় আমরা কথা বলি বাংলাদেশের মানুষ এবং আমরা, তাই বাংলাদেশিরা খুব সহজে জনসমুদ্রে মিশে যেতে পারে বেআইনি ভাবে এই দেশে ঢুকলে। আপনি বলছেন অনুপ্রবেশের দায়িত্ব, রক্ষার দায়িত্ব তো কেন্দ্রীয় সরকারের, বিএসএফ এর। আপনি বিএসএফ কে জমি দিয়েছেন, এখনো 25% জমি তারা পায়নি, কাঁটাতাল হচ্ছে না। বিএসএফ এর কিছু আধিকারিক অপরাধ চক্রের সঙ্গে যুক্ত, গরু পাচারে বিএসএফ এর একটা অংশের ভূমিকা আছে, অনুপ্রবেশেরও একটা অংশে তাদের মদত থাকতে পারে, সীমান্তে চোরাচালানে বিএসএফ এর একটা অংশের মদত থাকে, এগুলো আমরা জানি। কিন্তু তার মানে এই নয় যে অনুপ্রবেশ রক্ষার একমাত্র দায়িত্ব বিএসএফ এর। আপনি জমিদার নেই, কাঁটাতার দেওয়া যাচ্ছে না। আর অনুপ্রবেশকারীদের পরিচয়পত্র কে বানিয়ে দিচ্ছে? সেটা তো বিএসএফ বানিয়ে দিচ্ছে না, সেটা এখানকার লোকই বানিয়ে দিচ্ছে, এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা আপনার দলের বিভিন্ন স্তরের নেতা। তাহলে আপনি বাংলা ভাষা বিপন্ন, আবার ভাষা আন্দোলন করতে হবে, এইসব ন্যারেটিভ তৈরি করে আবার মানুষকে ভুল বোঝাবেন। আর আপনি ভুল বোঝানোর চেষ্টা করলে মানুষ ভুল বুঝবে, এটা আপনি কি করে আশা করছেন? বারবার বারবার এটা চলে না দিদিমণি। পশ্চিমবঙ্গের মানুষের কাছে এটা স্পষ্ট, আপনি ভোট ব্যাংকে সুরক্ষিত রাখবার জন্যই এই নাটকটা করছেন। কারণ ওই ভোট ব্যাংকই আপনাকে টানা নির্বাচনে জিতিয়ে আসছে। সেই ভোট ব্যাংক থেকে অবৈধ বাংলাদেশিদের নাম বাদ গেলে আপনার সমূহ বিপদ। সেই জন্য স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে আপনি আপত্তি জানাচ্ছেন। তা নির্ভুল ভোটার তালিকা তৈরি হলে অসুবিধাটা কি? সেই ভোটার তালিকার মাধ্যমে নির্বাচন হোক। বিহারে হচ্ছে, বিহারে হবে, পশ্চিমবঙ্গে হবে। সুপ্রিম কোর্ট কোথাও কোনো বাধা দেবে না। নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছিল নির্বাচন কমিশনকে আধার কার্ড এবং রেশন কার্ডকে প্রমাণ হিসাবে বিবেচনা করা যায় কিনা সেটা তারা যেন ভেবে দেখে। নির্বাচন কমিশন হলফনামায় বলেছে যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, এবং আধার আইনে এটা উল্লেখ আছে, এবং রেশন কার্ড প্রচুর ভুয়ো আছে। সেই জন্য তারা এই দুটো পরিচয়পত্রকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে বিবেচ্য হিসাবে গ্রহণ করেনি। কারণ আধার নাগরিকত্বের প্রমাণ নয়, এবং রেশন কার্ড প্রচুর প্রচুর আছে, যেটা জালি রেশন কার্ড। পশ্চিমবঙ্গে একসময় আমি কোথাও দেখছিলাম, একজন বলছেন, অভিযোগ করছেন যে পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার থেকে রেশন কার্ডের সংখ্যা বেশি। তারপর সুপ্রিম কোর্ট যখন বলল আধার এবং রেশন কার্ড সংযুক্তি করতে হবে, তখন এক ধাক্কায় 1 কোটির কাছাকাছি রেশন কার্ড বাতিল হয়ে গেছিল। করতে দিন, নির্ভুল ভোটার তালিকায় ভোট হোক। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.
তাহলে তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আপনার আপত্তি এই জন্যই, তাতে আপনার ভোট ব্যাংকের উপর প্রভাব পড়বে, যে ভোট ব্যাংকের সমর্থন ছাড়া আপনি নির্বাচনী বৈতরণী 26-এ বেরোতে পারবেন না দিদি। সেই জন্যই আপনি আতঙ্কিত, সেই জন্যই এই ফলস ন্যারেটিভ তৈরি করে বাংলার মানুষকে ধোঁকা দিতে চাইছেন। বাস্তবটা সম্পূর্ণ অন্য। আপনি যখন বারবার এই কথা বলছেন, ভিন রাজ্যে যে বাঙালিরা আছে তাদের তো সমস্যা হতে পারে, তাদেরকে তো সংশ্লিষ্ট রাজ্যের মানুষ বলতে পারেন যে ভাই তোমাদের মুখ্যমন্ত্রী এইসব কথা কেন বলছেন, তোমরা কি কোনোদিন কোনো নিগ্রহের মুখে পড়েছো বাংলায় কথা বলার জন্য? এখন যদি সেই সমস্ত রাজ্যে সিদ্ধান্ত হয় যে বাংলাভাষী লোককে এখানে আর কাজ করতে দেয়া হবে না, আপনি সামলাতে পারবেন? সামলাতে পারবেন? এ তো আগুন নিয়ে খেলা দিদিমণি। লক্ষ লক্ষ ছেলে মেয়ে পশ্চিমবঙ্গের বাইরে আছে, ভালো আছে, কাজ করছে, লেখাপড়া করছে, কারোর মুখে শুনিনি, কারোর কোনো এক্সপিরিয়েন্স আমাকে শেয়ার করতে পারবেন যে বাংলায় কথা বলার জন্য তিনি একঘরে হয়েছেন, নিগ্রহ হয়েছে, তাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে কেন তুমি বাংলায় কথা বলছো? কেউ যদি আমাকে শেয়ার করেন কমেন্ট বক্সে, আমি বাধিত হব। আর বাংলাদেশিরা বাংলায় কথা বলে, এই সুযোগে পশ্চিমবঙ্গে এসে তারা ভারতের জনসমুদ্রে মিশে যাচ্ছে, যে কোনো মূল্যে কিছু পরিচয়পত্র জোগাড় করে বলছে আমি ভারতীয় নাগরিক। দেখা যাবে তাদের দুদেশে ভোটার তালিকায় নাম আছে। তা এদেরকে আমরা চিহ্নিত করব না? আনসারুল্লাহ বাংলা স্লিপার সেলের সদস্যকে আমরা এখান থেকে খুঁজে পাই, অতীতেও ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে। তাহলে জাতীয় নিরাপত্তা, এটার গুরুত্ব নেই? আপনি আসামের কথা বলছেন, আসামে অনুপ্রবেশ একটা বড় সমস্যা, জনবিন্যাস বদলে যাচ্ছে, হিন্দুরা সংখ্যালঘিষ্ঠ হয়ে যেতে পারে। ওখানে বাঙালি, অহমিয়া, বড় সবাই থাকে, সবাই সবার ভাষায় কথা বলে। আর ইমান বিশ্ব শর্মা যে বাংলাভাষীদের কথা বলছেন সেটা অনুপ্রবেশকারী বাংলাদেশি। তারা ঢুকেছে, ঢুকে অনেক জায়গায় জনবিন্যাসের ব্যাপক পরিবর্তন করেছে। তাদের বিরুদ্ধে অভিযান হবে না? এটা বাংলা ভাষার বিরুদ্ধে অভিযান। ভুল ন্যারেটিভ, সেম সাইড গোল। আমি 21শে জুলাই একটা প্রতিবেদন করেছিলাম, আইপ্যাক রিপোর্ট দিল দিদিমণিকে, কি আছে সেই রিপোর্টে? এই প্রতিবেদন দেখে অনেকে কমেন্ট বক্সে লিখেছেন, আমাকে তৃণমূলের বেশ কয়েকজন নেতা ফোন করেছিলেন। তারা বললেন যে কিছুদিন আগে আইপ্যাক যে রিপোর্টটা দিয়েছে তাতে ছিল 165 থেকে 70, সর্বশেষ রিপোর্ট তারা বললেন ওই 20 বাড়িয়ে হয়তো সংখ্যাগরিষ্ঠতার কাছে থাকবে। তারা অনেকে দেখেছেন প্রতিবেদন, তারা আমার বক্তব্যের সঙ্গে সিংহভাগ ক্ষেত্রে সহমত পোষণ করেছেন। আবার অনেকে বলছেন যে আইপ্যাক তো পেশাদার সংস্থা, ছোটবাবু আইপ্যাককে নিয়ে এসেছিলেন, তাই আইপ্যাক এইরকম একটা রিপোর্ট দিয়ে মাননীয়ার উপরে চাপ সৃষ্টি করলেন, হয়তো তাদের সঙ্গে চুক্তির আঙ্গিকে পরিবর্তন করার দাবিও তারা তুলবে। সে যাই হোক, আমি এর মধ্যে ঢুকছি না, কিন্তু আইপ্যাক এরকম একটা রিপোর্ট দিয়েছে। দেখুন, যদি আইপ্যাকে আমি ধরুন 170 বা 165 পেল তৃণমূল, শপথ নিতে পারবে না সেই সরকার, পারবে না শপথ নিতে। মমতা বন্দ্যোপাধ্যায় আমার থেকে 100 গুণ ভালো জানেন। তৃণমূল তখনই সেফ, সরকার তারা টেকাতে পারবে যখন 200-র কাছাকাছি আসন পাবে। 165, 160 এই আসন পেলে এই সরকার শপথ নিতে পারবে না। তখন সাম দাম দণ্ডভেদের খেলা হবে। আর অনেক ফেন্সিটার বসে আছে, তারা সুযোগ খুঁজবে, দরাদরি করবে, বার্গেন করবে।
ছোট বাবুর অনুগামী বিধায়করা পরিস্থিতি হলে কি করবেন তখন? ছোট বাবু কি তখন আরো বড় কোনো দায়িত্বের দাবি জানাবেন? সেই পরিস্থিতি হলে সরকার বাঁচাতে মুখ্যমন্ত্রীকে সেই দাবি মেনেও নিতে হতে পারে, যদি এরকম পরিস্থিতি হয়। আর যদি শাসক সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে তো সম্পূর্ণ বিষয়টাই অন্য হলো। কে পাবে কে পাবে না স্পেকুলেশন করে লাভ নেই। বাস্তব হলো এই যে মাননীয় যে ন্যারেটিভটা তৈরি করেছেন 21শে জুলাইয়ের সমাবেশ থেকে, যে বাঙালি আক্রান্ত, বাংলা ভাষা আক্রান্ত, দ্বিতীয় ভাষা বিপ্লব করতে হবে, এই ন্যারেটিভ বাঙালি নেবে না, নো টেকার। বাস্তবটা অন্য, সেম সাইড গোল হলো, সেম সাইড গোল। তাহলে অভিষেক বলেছেন পদ্মফুল উপড়ে ফেলতে হবে। আপনারা তো বিজেপিকে হারাতে গিয়েছিলেন ত্রিপুরা, গোয়া, এক জায়গায় তো বোধহয় নোটার থেকে কম ভোট পেয়েছেন। আরে পদ্মফুল তো আমাদের জাতীয় ফুল, জাতীয় ফুলকে কি এভাবে ওপড়ানো যায়? অভিষেক ভেবে দেখবেন।